নমস্কার। নমস্কার। মেডিসিন ক্যান কিওরস ডিজিজ বাট ডক্টর ক্যান কিওরস পেশেন্ট। কেন? সুস্থতাই যখন একমাত্র দিশা বা লক্ষ্য, তখন কেবলই একটু ওষুধ খেয়ে নিলাম, নাম না জানা কিংবা জানাই নাম, তাতে কিন্তু একজন পেশেন্ট সুস্থ হয়ে ওঠেন না। একজন পেশেন্ট সুস্থ হন তখনই যখন স্যারকে লাইভে দেখেন। আমার সঙ্গে রয়েছেন রিনাউন্ড ডক্টর এস কে সেন। অনেক অনেক স্বাগত আপনাকে। নমস্কার। 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 আজকের টপিক আপনাদের একদম পছন্দের। আমরা জানি টপিক আপনারা মানেন না, আপনাদের কাঁটাতারের বেড়া দেওয়া হলেও সব ছিঁড়ে পাঁচিল ভেঙে বেরিয়ে চলে আসেন, সেই আবার ডাক্তারবাবু হাঁটুর ব্যথা কি করে সারবে। কিন্তু তবুও আমাদের এতগুলো লাইভ হয়, আপনারা যদি টপিক সাবজেক্টের উপরে ফোনে আসেন আরও ভালো লাগবে আপনাদের। কারণ শুধুই তো অসুস্থ মানুষ, শারীরিক অসুস্থ মানুষরা আমার শো দেখে না, আমাদের শো কিন্তু মানসিক অসুস্থ রোগীরাও দেখে, যেহেতু আমাকে কাউন্সেলিংটা করতে হয়। তো সেই ক্ষেত্রে অনেক মানুষের মনের দিক থেকেও ভালো নেই। আজকে কি আমরা আসতে পারি একটু মন নিয়ে কাছাকাছি? তুমি আছো, আমি আছি, পাশাপাশি। একেবারে আপনার মনের খবর। বিশ্বাস করুন, আপনার মন ভালো লাগে না, কখনো সখনো একটু ভালো লাগলেও বুঝতে পারেন না কিভাবে রোগমুক্তি করুন যে জীবন, সেটা যেহেতু চাইছেন অথচ হচ্ছে না, তার জন্য মন খারাপ। আসলে মন খারাপের এতগুলো কারণ যেগুলো আপনি সারাদিনে বুঝে উঠতে পারবেন না, কয়েক ফ্রিকোয়েন্সি অফ সেকেন্ডে চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি ফোন করুন, আপনার মনের কথা আমরা শুনবো। 033-7969-2325 কিংবা 8272-940-706 দুটো লাইভ নাম্বার আপনাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে। আর আমার মায়া টিভির যারা, তাদের তো বলেছি গতকাল যে আমাদের পরিবারের লোক, তারা আজকে এই চ্যানেলটাকে নিজেদের মতো করে একদম দেখছে সকাল থেকে। এরকম অনেক দর্শকের মুখে শুনলাম যে সকাল থেকেই তারা দেখতে থাকে, রাত অবধি যা চলে তাই তাদের জন্য আমাকে নতুন নতুন অনুষ্ঠান করে নতুন নতুন টপিক দিতে হয়, বিষয়বস্তু তাদের ভালো লাগার জন্য। কেন? আমার পরিবারের মানুষটি যেন এন্টারটেনে থাকে। কেমন? আর আপনাদের এটাও আগে বলে দিয়েছিলাম যে আপনারাও কিন্তু আমাদের এই মায়া টিভি চ্যানেলে অংশগ্রহণ করতে পারেন। কেমন? হ্যাঁ, আপনি হয়তো আজকে এইচডি টিভি দেখছেন, তাতে অসুবিধা নেই, তো এইচডি টিভি আমাদের কোনো পর নয়, কিন্তু সেখানকার দর্শকরাও কিন্তু আমাদের মায়া টিভির অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন, যেহেতু আজকে একই সঙ্গে আমরা কোলাবোরেশনে শো করছি। তাই আজকে আশা করব এই লাইভ শোতে মন নিয়ে এর আগে না আমাদের মধ্যে ডিসকাশনে আসেনি আমরা। আজকে অনুষ্ঠানের পর্ব 1 বলা যেতে পারে, কারণ এই পর্ব নিয়ে আমরা আবার আসবো পরে, সপ্তাহে একবার করে থাকবে মন নিয়ে কাছাকাছি। কেন? খুব টাচি টপিক এটা। আপনি মাঝের মধ্যেই সংসারে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শোয়া অবধি আপনার দু চোখের পাতা এক করতে পারেন না। মাঝের মধ্যে বিরক্ত হলেও তবু মনে করতে হয় যে আমি ছাড়া কে করবে, কে আপনার সন্তানদের রান্না করে দেবে, কে আপনার স্বামীকে খাবার করে দেবে, তবে তিনি অফিস যেতে পারবে। কিন্তু তারা কি আপনার মনের কথা বুঝছে যে বাড়ির মা বা বাড়ির স্ত্রী, তারও মানসিক অবসাদ ঘটে, তারও মনের পরিবর্তন ঘটে। এই মানসিক অবসাদে কখন আপনি ভোগেন, আপনি ফোনে আসুন, আমরা ডিসকাশন করব। হ্যাঁ, সেখান থেকেও ভালো থাকা যায়। কেন? শরীরের আগে মনকে তাজা করতে হয়। আমি বারবার বলেছি, আপনারা শোনেন নিশ্চয়ই, যেহেতু এতদিন আমার অনুষ্ঠান দেখছেন, এত বছর, যে কোনো কঠিন অসুখই ভোগুন না কেন আপনি, ডাজন্ট ম্যাটার, যদি আপনার মনের জোর থাকে, মন তাজা থাকে, তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনি ঠিক কিওরের দিকে যাচ্ছেন। কেন? মানুষের শরীর মারা যাবার আগে জানেন মনটা আগে মারা যায়। হসপিটালে একটা পেশেন্টকে যদি নিয়ে যাওয়া হয়, একটু বয়স্ক 60-এর উপরে, আপনি তাকে জিজ্ঞেস করে দেখবেন সে আশা ছেড়ে দিয়েছে। হসপিটালের ছাদের ওই পাখার ব্লেড গুনতে গুনতে তার বারবার একটা কথা মনে আসে, এই আশাই শেষ আশা আমার, আর বোধহয় বাড়ি ফেরা হলো না। ঠিক এই মানসিক অবসাদে ওই মানুষটি সেরে যাবার মতো অসুখটা থাকলেও সে আর সারার ইচ্ছাটা থাকে না। কেন? মনটা পড়ে আছে বাড়ির দিকে। আর যখনই বলে আমাকে বাড়ি নিয়ে যাও বাবা, আমি তো ভালোই আছি, আর বাড়ির লোকেরা ফোর্স করে বলে না আরো 1 সপ্তাহ থাকো, পুরো সুস্থ হবার পর তোমাকে বাড়ি নিয়ে যাব, তখন মনটা বলে আমি বোধহয় পরগাছা কিংবা তাদের উপর বার্ডেন, তাই আমাকে নিয়ে যেতে চাইছে না। বিষয়টা এমনটা না, আসলে তারা চাইছেন আপনি সুস্থ হয়ে ফিরুন, কিন্তু আপনার মানসিক কন্ডিশন সেটা কে বুঝবে?
তাই জন্য আমি বললাম না শুরুতেই যে একজন পেশেন্টকে কিওর করতে পারেন শুধুমাত্র একজন ডক্টর, একটা কাউন্সেলিং এর দ্বারা। আমার কাছে যে পেশেন্টরা আসে তাদের সাথে কিন্তু আমাকে 15 মিনিট আধা ঘন্টা অবধি কথা বলতে হয়। কেন জানেন? অসুখ বিসুখের ব্যাপারে নয় শুধু, তাদের সাথে তার মন কি অবস্থায় আছে তাকে পুরোপুরি মনের দিক থেকে আগে সুস্থতা দিতে হয়, তারপর ওষুধগুলো। কারণ মন যদি তাজা না থাকে মানুষের শরীরে ওষুধ লাগবে না, কাজে লাগে না। টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আপনার মনের খবর জানতে আমরা লাইভে। নমস্কার, কে রয়েছেন? বলুন। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, আমি বাবুবাড়ি থেকে বলছি। তো আমার মায়ের একটা সমস্যা আছে, আপনার এক্সিমার। তো ওটা ট্রিটমেন্ট চলছে, কিন্তু ওটা খুব কখনো বেড়ে যায় কখনো কমে যায়। এর জন্য কি কোনো কি আছে? আপনি ওষুধ খাওয়াচ্ছেন তো না? হ্যাঁ, হোমিওপ্যাথি চলছে। কেননা বলেছে যে ওটা পুরোপুরি কমিয়ে দিলে নাকি বলছে যে হার্টের সমস্যা হবে বা ভুল কথা, অ্যাজমা হতে পারে এই কথা বলেছে। প্রবলেম, হ্যাঁ বলছে অ্যাজমা হতে পারে বলছে। তাহলে উপায় কি? অসুখটাকে নিয়ে বেঁচে থাকতে হবে। ওইভাবে খেয়ে খেয়ে কমাচ্ছে। ঠিক না, আমার আজ অব্দি এরকম কোনো পেশেন্টের মধ্যে এই প্রবলেম আসেনি যে সেরে যাবার পর আবার অ্যাজমা হয়ে যেতে পারে। অ্যাজমা হতে পারে তখনই যখন তার এই অ্যালার্জিটা সারাতে গিয়ে যদি স্টেরয়েড ব্যবহার করে ডক্টরে, তাহলে এটা সেরে যাওয়ার পর ওই স্টেরয়েডটা সাইড এফেক্ট হিসেবে ইন ফিউচার অ্যাজমায় দাঁড়াবে, হাঁপানি বা টান। কিন্তু যদি ন্যাচারাল ভাবে তাকে সারানো যায়, কারণ একটা এক্সিমা ইটস নট ডেঞ্জারাস। সোরিয়াসিস হলে জানতাম যে হ্যাঁ এটা টু ডেঞ্জারাস, এটা সারানো খুব কঠিন হয়ে থাকে, কিন্তু এক্সিমার ক্ষেত্রে তো এই সমস্যাটা হয় না। আপনি মাকে নিয়ে আর যা যা রিপোর্ট করেছেন, আইজি অ্যালার্জি অ্যান্ড অ্যালার্জি প্রোফাইল, ইওসিনোফিল, এই রিপোর্টগুলো নিয়ে আমার সঙ্গে দেখা করুন, কেমন? বারাসাতে চলে আসুন যে কোনো সময়, কিন্তু হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু প্লিজ অ্যাপয়েন্টমেন্টটা অবশ্যই অ্যাডভান্স করাবেন, কারণ ভিড় থাকে। আমি চাই না যে আপনাকে এসে বিব্রত হতে হোক, কারণ আমার কাছে এখানে ফোন করা মানেই পরিবারের লোক, আমাকে সুস্থতা আগে দিতে হবে, এইটুকু আমি মাথায় নিয়ে নিই। তো সুতরাং এখানে এসেও আপনি দেখবেন না কোনো ডক্টর পেশেন্টের রিলেশন নয়। এখানে আসা যেমন টিভির পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন, এমনই সাবলীলভাবেই আমার পেশেন্টের সঙ্গে কথোপকথন থাকে, এবং চেষ্টা করি তাকে ঠিক এই সাধারণভাবেই সুস্থতা দিতে। আমার প্রতিটা পেশেন্টকে সেইভাবেই তারা ট্রিটমেন্ট পাচ্ছে। তো একটা দিন যেহেতু মায়ের কথা বললেন, এইটা একটা মাতৃঋণ শোধ করার আর একটা সুযোগ আপনার। এখনই তো আপনি পারবেন এই মাতৃঋণের খানিকটা হলেও, সবটা হয় না সারা জীবনেও, এক জীবনে হয় না, সারা জীবন ভুল কথা। তাই ছোট্ট সময়ে যখন সুযোগটা পেয়েছেন আপনি, আমি বলবো মাকে নিয়ে একবার দেখা করুন। সারাতে হবে এমন কোনো সিস্টেম কোথাও লেখা নেই এক্সিমা সারিয়ে ফেলার পর সেটা অ্যাজমা হয়ে যাবে। এইসব ভুল তথ্যগুলো নিয়ে আপনারা এইভাবেই চলছেন। কোনোদিন হয়তো অন্য ডক্টরের সঙ্গে কনসাল্ট করেনি, আজকে প্রথমবার করলেন আদার কোনো একটা ডক্টরের সঙ্গে। তো আমার মতামত যদি জানতে চান, একটাই, মাকে নিয়ে রিপোর্টটা নিয়ে একটা দিন চলে আসুন, কেমন? অযথা টেনশন করবেন না, তাতে দেখুন মন খারাপ হবে আপনার। কারণ আপনার মনের উপর যে এক্সেসিভ প্রেশার দিয়ে দিচ্ছেন, এমনটা তো না যে একটা কম্পিউটারাইজড বিষয় সেটাকে অটোমেটিকলি ডিলিট করে দেওয়া যায়, কন্ট্রোল অল্টার ডিলিট বলে হয় না। আসলে সব কিছুই থেকে যায় আপনার মাথায়, কিন্তু তার সাথে রিলেটেড মনটা খারাপ হয়ে যায়। আর যেহেতু মা পৃথিবীর সব থেকে বড় সেন্টিমেন্টাল রিলেশন, এর উপর আর কোনো গভীর রিলেশন আর কিছু নেই, এটাই একটা। আর তাই মার জন্য যেহেতু মেয়ে হয়ে আপনি ফোন করলেন, আপনারও যে টেনশন হচ্ছে না সেটা তো বলতে পারবেন না, তাই না? মা তো, তার বিকল্প, দেয়ার ইজ নো অল্টারনেশন, কোনো বিকল্প হয় না মায়ের সাথে সন্তানদের। তো এই মুহূর্তে যারা যারা দেখছেন তাদেরকে একটু মনে করিয়ে দিই যে আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না যেন। এই অনুষ্ঠানটাই আবার ইউটিউবে দেখতে পাবেন, যাতে দেখার ইচ্ছা হবে, কারণ আমাদের প্রতিটা লাইভ শো ইউটিউবে দেখা যায়। আপনি এখনই মোবাইলে যান, গিয়ে ইউটিউব খুলুন আর ওখানে MAYA TV টাইপ করুন, দেখতে পাবেন আমাদের এমনই সরাসরি ইউটিউবেই কথা বলছি আমরা, একই শো দেখতে পাবেন। এবং সেটা আবার রিপিটেশন পরে কালকে, আগামীকাল বা এক বছর পরও দেখার ইচ্ছে হলে আবার দেখতে পাবেন আপনারা এই অনুষ্ঠানের রিপিটেশন। কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিতে হবে আর বেল আইকনে ছোট্ট করে টাচ করে দিন। আর যদি মনে হয় সার্চ করবেন, খুঁজে পাচ্ছেন না, তাহলে মন আজকে যে যে টপিকস নিয়ে আমরা কথা বলি সেই টপিকস নিয়ে আপনি সার্চ করুন, সাথে সাথে কিন্তু আপনি সেই অনুষ্ঠানটা দেখতে পাবেন। আমি জানি আপনারা হোম রেমেডি ভীষণ ভালোবাসেন, আর হোম রেমেডি দেওয়ার জন্য তো আমরা আসি। মনের ব্যাপারেও অনেক কিছু ট্রিপস আছে, সেগুলো আপনাকে যদি দিয়ে আপনি দেখবেন মনের দিক থেকেও ভীষণ ভালো থাকছেন। কেন? মৌনই হচ্ছে আপনার বেঁচে থাকার প্রধান রসদ।
ওই জায়গায় যদি একটু লুজ হয়ে যায় নিজেকে সোজা করে দাঁড় করাতে পারবেন না। আপনার শরীরে ক্ষমতা অনেক থাকলেও মন যদি ভেঙে যায়, কারণ কাঁচের মতো মনটা না, ছোট্ট একটু এত সেন্টিমেন্টাল ওই জায়গাটা আমাদের, যে একটু টোকা লাগলেই চুরচুর হয়ে ভেঙে যেতে পারে, সেটা আর জোড়া লাগানো যায় না। আপনাদের জীবনের প্রথম রিলেশনগুলোর কথা ভেবে দেখুন, যাদের একবার ক্র্যাক হয়ে এসছে, ওই জায়গাটা আপনারা কোনোদিন আজও অবধি, সে ডেনড্রাইট হোক বা ফেব্রিকুই হোক, ফেভিকল দিয়ে কোনো দিয়ে কিন্তু জোড়া লাগানো যায় না, জোড়া লাগাতে পারেননি। সুতরাং মন এমন একটা বিষয়বস্তু, আজকে যারা অনুষ্ঠান দেখছেন আমি জানি খুব মন দিয়ে শুনছেন, কারণ এমন ধরনের টাচি অনুষ্ঠান হয় না, তাই আমরা আজকে এমন একটা বিষয়বস্তু নিয়ে এলাম। আমি এমন অনেক পেশেন্ট দেখেছি, ছোট বাচ্চা, তো তাকে মানুষ করতে করতে হঠাৎ একদিন দেখলো তার 10 বছরের বাচ্চাটি হাঁটতে পারছে না, তার বাবা মা। তা যখন সে হাঁটতে পারছে না, তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো। তো ডক্টর তাকে প্রথম দেখার পর তাকে কাউন্সিল করলো, কাউন্সিলিং এর পর মেডিসিন দেওয়া হলো এবং অবশেষে বলল মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছে আপনার বাচ্চা। বাট হোয়াই, কেন? তার তো কোনো অভাব রাখেনি, বাবা মা সবকিছু খুলে বললো। তারপরেও বলছে আপনারা ওই বাচ্চাটির মনের সাথে কখনো কথা বলেন না। হয়তো সব জিনিসপত্র কিনে দিয়েছেন, ল্যাপটপ কিনে দিয়েছেন, মোবাইল দিয়েছেন, সাইকেল দিয়েছেন, বাইক দিয়েছেন, কোনোদিন তার মনের ভেতরটা একবার উঁকি দিয়ে দেখেছেন যে ওই ছোট্ট বাচ্চারও তো কিছু ডিমান্ড ছিল। তো সুতরাং ছোট্ট বাচ্চা বলে যে তার মন নেই, এটা কখনো ভাববেন না। একটা বোধ শক্তি হয়েছে, 1 বছরের বাচ্চা, তারও মন বলে জিনিস আছে। কারণ সব সময় তার মায়ের কোলে হয়তো তার নাও যেতে ইচ্ছে করতে পারে, একটু অন্য কারোর কাছে যেতে ইচ্ছে করছে, অথবা তার মায়ের কোল থেকে নেমে একটু মেঝের মধ্যে তার গড়াতে ইচ্ছা করছে, অথবা হামাগুড়ি দিতে ইচ্ছে করছে। তো তাকে যখন করতে দেবেন না, দেখবেন তখনই সে চিৎকার করে কাঁদতে থাকে। এই মন তারও বোঝার আছে। সুতরাং একটা মানুষের মধ্যে যখন প্রাণের সঞ্চার হয়, আমি এর আগে ডে অ্যান্ড নাইটে পরিষ্কার করে জানিয়েছি যে 13 উইকস, 13 সপ্তাহে একটা প্রেগনেন্ট মহিলা যখন থাকে, তখনই তার ভ্রূণের মধ্যে ব্রেন আসতে শুরু করে, তখন থেকেই তার মধ্যে মন সৃষ্টি হয়। এতদিন হয়তো আপনাদের মনে কি ধারণা ছিল যে মন কোথায় থাকে? হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, তাই না? কেন গানের কথায়, কবির ভাষায়, সাহিত্যিকের কলমে আমরা অনেকবার দেখেছি যে হৃদয়কে তারা মন বলছে, কিন্তু সায়েন্স কখনো বলবে না। সায়েন্স অলওয়েজ মাইন্ড ইন ব্রেন। সুতরাং এই মস্তিষ্কটা, এর মধ্যেই সমস্ত মন আছে। কেন? আপনার চা খেতে ইচ্ছে করছে, কিন্তু পরের দিন আবার খেতে ইচ্ছে করছে না। এই যে ইচ্ছে থাকা, অনিচ্ছা, রাগ, অভিমান, বিচার, বিবেচনা, সমস্ত কিছু আমাদের এই কপালে, ফ্রন্টাল থেকে হয়, রাইট? এটা নিয়ে আমি ডিটেলে অনেক দিয়েছি, আমার ডে অ্যান্ড নাইট অনুষ্ঠানটা দেখবেন, তাহলে অনেকটা বুঝবেন। আমি সেখানে বলেছিলাম না, হ্যাঁ ওয়েট করুন, সেখানে বলেছিলাম যে একটা মানুষের মনকে যেমন এটিএম থেকে টাকা পয়সা হ্যাক করা যায়, কারো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যদি পাসওয়ার্ড পেয়ে যায় কেউ, তেমনি যে কোনো মানুষের মনকে হ্যাক করা যায়, মাইন্ড হ্যাকার বলে। এটা করা যায়, এটা একটা পদ্ধতি, অনুশীলন করতে হয়, তার মাধ্যমেই শেখা যায়। আবার পরে আসছি ফোনটা নিয়ে। কে রয়েছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা ভাই, বলুন। হ্যাঁ নমস্কার, আমি ডক্টর সেনের ব্যাপারে কথা বলছিলাম। ডক্টর সেনের ব্যাপারে কথা বলছিলেন? বলুন, শুনি একটু আমার থেকে। হ্যাঁ বলছি, ওনার কাছে যেতে হলে কি করতে হবে? আগে কি করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করতে হবে? তা তো অবশ্যই অবশ্যই। বেশ, দেখতে থাকুন অনুষ্ঠান, আশা করি আপনার আর কোনো প্রশ্ন নেই। এটা একটু ক্লিয়ার করে দিন। ইটস ভেরি ইজি। আপনি নিচে যে মোবাইল নাম্বার দুটি আছে 83369730 দিয়ে, ওই দুটো মোবাইল নাম্বারে যে কোনো একটি নোট করে রেখে দিন। ওই নাম্বারে ফোন করবেন, আপনাকে বুকিং করিয়ে দেবে, কবে বুকিং হলো, কখন বুকিং হলো, কোন টাইমে আসবেন, এভরিথিং আপনাকে গাইডলাইন করে দেবে ওরা। একেবারে অফলাইন হোক অনলাইন হোক কোনো সমস্যা নেই, সব সার্ভিস আমাদের রয়েছে। শুধু আপনি ফোনটা করে বলুন যে আমি দেখাবো ওনাকে। চলে আসি মন, সেই যে কথা বলছিলেন যে সবটাই আমাদের ব্রেন, আমাদের ফ্রন্ট লাইন থেকে ক্রিয়েট হয়। অনেক সময় আমাদের টিভির পর্দায় আপনারা দেখে থাকেন যে বশীকরণ বলে একটা ব্যাপার, তা এটা কতটা সত্যতা সেটা কি আপনারা যাচাই করে দেখেছেন? করেননি।
বোকার মতো মরিচিকার পেছনে দৌড়ে যান যে বশীকরণ বলে পৃথিবীতে কিছু নেই, বশ করা আবার কি। আমি যদি এখান থেকে বসে বলি যে আমাদের ডোনাল্ড ট্রাম্পকে আমাকে একটু বশীকরণ করে দিন, বিল ক্লিন্টনকে একটু বশীকরণ করে দিন, এখানে বসে অনেকে বলছে 5 মিনিটে গ্যারান্টি সহকারে টাকা রিটার্ন করে দেবে ইত্যাদি ইত্যাদি। না, এটা সায়েন্টিফিক ভাবে যদি আপনি না পারেন তো কোনোদিন হতে পারে না। এবং আই কন্ট্যাক্ট হতে হবে, তবে তার মাইন্ড হ্যাক করা যায়, এবং তার সাথে পরিচিতি থাকতে হবে। অচেনা কাউকে মাইন্ড হ্যাক করা যায় না, রাইট? তো সুতরাং পাশাপাশি সামনাসামনি দরকার কেন, পাশাপাশিতে হয় না, সামনাসামনি আই কন্ট্যাক্ট না থাকলে মাইন্ড হ্যাক করা যায় না। এবং এখানে কোনো তন্ত্রমন্ত্র না, এখানে কিছু টপিক থাকে, গল্পের ছলে কথার ছলে কিছু প্রশ্ন উত্তর, এগুলো করতে করতে কখন যে সামনের টেবিলের সামনের মানুষটা অটোমেটিকলি টেবিলের এই পাশে বসে থাকা মানুষটার মতোই কথা বলে সব কথায় হ্যাঁ বলে যাচ্ছে, সব কথায় দেখবেন তালে তাল মিলিয়ে যাচ্ছে, কখন যে সে নিজে বশ হয়ে গেছে সে বুঝতে পারে না। দ্যাটস কল সম্মোহন, বশীকরণ না, যেটাকে বলা হয় হ্যাকিং। মানে আস্তে আস্তে তার মাইন্ডটাকে নিজের গ্রিপে নিয়ে নেওয়া। এটা সায়েন্টিফিক ভাবে করা যায়, বাট আমি জানি না তন্ত্রমন্ত্রে ওনাদের বিদ্যার মধ্যে কি কি ইকুইপমেন্টস, কি কি ইনগ্রেডিয়েন্টস, কি মেটেরিয়াল লাগাই, আই ডোন্ট নো। এত জোর সহকারে আমি শুনেছি অনেক সময় অন্যান্য টিভি চ্যানেলে, বাট আমার কাছে খুব অবাক লাগে, কারণ আজকে যেহেতু সাইকোলজি টপিক নিয়েই হচ্ছে, তো তাই এই টপিকগুলো আপনাদের সামনে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি করে, তাই না? আপনারা নিজের ভাবেন বাবা 5 মিনিটে বসে করুন, তাহলে পাশের বাড়ির একজনকে আমার খুব পছন্দ, যদি বশীকরণ করে দেয়। ঠিক এইরকমই কিছু পাগলামো নিয়ে আপনারা তাদের কাছে পৌঁছান, কি হয় অবশেষে আমি তাও জানি না। সত্যি আমাদের অজানা, সেটা কিন্তু কেউ বলেননি যে আলটিমেট বশীকরণ করা গেছে কিনা। যাবার পর আদৌ কি সে বশীকরণ হয়েছিল আমি কিন্তু এখনো জানি না। তো এগুলো আমার জানার ভীষণ ইচ্ছে হয়, এই নিয়ে ওই জন্য পড়াশোনা করি, কারণ সাইকোলজির মধ্যে কিন্তু তন্ত্রমন্ত্র তো নেই। যাই হোক, যিনি এসেছিলেন বিদায় নিয়েছেন, ওনার ভালো লাগলো না। যাই হোক, আমরা লাইভে আছি, আপনারা আসতে থাকুন, অসুবিধে নেই। মাঝে মধ্যে আপনাদের সঙ্গে একটু করে কথা হয়ে যাচ্ছে, ভালো লাগছে। তো এইরকম অনেক সময় আমাদের সমাজে দেখি যে মানুষের কাছে বেশ বিভ্রান্তির সৃষ্টি করার মতো বিষয়বস্তু উঠে আসে, তাই না? যেমন একজনকে আপনি জীবনে প্রেম করেছেন, রাইট? ভালো লাগা দেখা হচ্ছে, ভালো লাগা হচ্ছে। এই ভালো লাগা দেখা, এই তার মানে কি ফিলোসফি, দর্শন হচ্ছে। এই দর্শনটা যদি না থাকে কোনোদিন বশীকরণ হয়? আপনি যাকে কোনোদিন দেখেননি তার সাথে কোনোদিন মনের সম্পর্ক হতে পারে? কি করে তার মাইন্ড হ্যাক করবেন? আপনি তাকে চোখে দেখেননি। আর যে মেয়েটিকে প্রথম ভালোবাসতে শুরু করেছিলেন, সেখানে কি হয়েছে, তার স্কুল থেকে বেরোনো, তার জন্য স্কুলের গেটে দাঁড়ানো, আবার কখনো তার টিউশন থেকে বেরোনোর সময় বাইরে দাঁড়ানো, এই যে দর্শন হচ্ছে, এই দর্শনের হতে হতে কি হয়, আস্তে আস্তে দুই প্রান্তেরই মনের মধ্যে আস্তে আস্তে আদান প্রদান হতে থাকে। বাহ, আজকে জামাটা তো দারুণ পড়েছিল, ও আজকে তো ওনার বাঁ হাতে সিগারেটটা দারুণ লাগছিল, খুব স্মার্ট, ড্যাম স্মার্ট লাগছে, বাইকটা তো দারুণ এনেছিল। এইভাবে হতে হতে ছোট্ট ছোট্ট বিষয়বস্তুগুলো একটু একটু করে পছন্দ হতে হতে একজন আরেকজনের মধ্যে ইনভলভ হয়ে যায়, তখন তাকে বলা হয় সম্মোহন। বোঝাতে পারছি? যেটার মধ্যে লজিক আছে, রাইট? এই নয় ওই একটা সুন্দরী মেয়ে স্কুলের গেট থেকে বেরোলো, এবারে আমি গিয়ে যজমানকে বলে দিলাম যে স্যার, মহারাজ, আপনি আমাকে ওই মেয়েটিকে বশীকরণ করিয়ে দিন। হ্যাঁ, তার মাথা চুল ছিঁড়ে নিয়ে এসো, বাড়ির চারপাশে থেকে ধুলো নিয়ে এসো, আর ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বলতে শুনেছি। আদৌ শেষ কি হয় আমি জানি না। তো না, এগুলোই লাগে না। একটু সময় বিনিময় হলেই দেখবেন যে আস্তে আস্তে এগুলো হতে থাকে। হ্যাঁ, নিশ্চয়ই কথা বলবেন, বলুন। আছি আমি। হ্যাঁ, বলছি আমি, বলুন। বলছি ওই করতে গেলে একটু লাগছে কানের কাজটা, এরকম মানি পড়লে বাঁদিকের কানে একটু লাগছে। আচ্ছা, কানে কি কোনোদিন জল করতে গেলে ওই কানের কাজটা একটু ব্যথা মনে লাগছে। আপনার বয়স কত বাবা? হ্যাঁ, 60 বছর হবে। আরে বাবা, অনেকটাই। আচ্ছা, আমি একটা ঘরোয়া টোটকা বলি, কারণ আপনার যেদিন সময় হবে, সুযোগ হবে, ইচ্ছে হবে আমার কাছে আসার, আপনি চলে আসবেন, আপনার জন্য দরজা আমার খোলা আছে। তবুও আজকে একটা ছোট্ট টোটকা বলে দিই, এইটা একটু করার চেষ্টা করুন। আপনি অসত্য পাতা চেনেন তো? অসত্য গাছ, অসত্য, বট গাছ নয়, অসত্য গাছ। অসত্য গাছের পাতা নেবেন একটা, কচি দেখে পাতা, তার উপরে ঘানির সর্ষের তেল
উপরের দিকটা লাগিয়ে নিচে দিয়ে মোমবাতি দিয়ে গরম করবেন, করে পাতাটাকে পানের খিলির মতো পাকিয়ে যে ড্রপটা পড়বে না তেলের, ওইটা রাত্রে শোবার সময় কানের মধ্যে দিয়ে শোবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর ইয়ারবাডস তুলো কাঠি দিয়ে পরিষ্কার করে নেবেন। এরকম ভাবে 7-8 দিন করার পর আমাকে একটু জানান আপনি কেমন থাকছেন। মনে থাকবে? না ওই কানে ফুসফুস কিছু হয়নি, এই তো গান করতে গেলে মানে একটু ইয়ে লাগে। এবার এই বিষয়টা একটু আপনাকে ভেঙে বলি। সেটা হচ্ছে যে আমরা ফোন কাকে করছি? ডক্টরকে। কেন করছি? সমস্যার কথা কি রয়েছে উপায় সেখান থেকে বেরোতে, সেটা একজন ডক্টরই বুঝতে পারবেন। আপনার কানে প্রবলেম না দাঁতে প্রবলেম, এটা আপনি কিভাবে বুঝবেন? আপনাকে যেটা রেমেডিস বলে দেয়া হলো আপনি সেটা করতে থাকুন। এবার যদি বলেন না কানে কোনো প্রবলেম নেই, আবার চোয়ালে চলে এসেছে ওটা, তাহলে ওর জন্য আলাদা ট্রিটমেন্ট আছে, আপনাকে ভিজিট করতে হবে। একেবারেই যোগাযোগ করবেন। এই যে বললাম মন, দেখুন এখানেও কি অদ্ভুত মনের খেলা। একটা সময় মনকে বলছে যে আমার কানে ব্যথা করছে, একটা সময় তিনি বলছেন যে না বোধহয় ওটা হয়নি। কেন বলে দিই, উনিও ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাচ্ছে ব্যাপারটা নিয়ে। ওনার প্রবলেমটা কিন্তু নার্ভে, অডিটরি নার্ভ থেকে দাঁতের পাশ থেকে যে রুট গুলো বেরিয়েছে সেখান অব্দি ওনার একটা টান ধরে, যে জন্য উনি নিজেও ঠিক করতে পারছে না ব্যথাটা কখনো কানের পিছন দিকে হচ্ছে মানে উনি তখন কানে পাবেন, আর যখন আবার একটু নেমে আসে তখন উনি ওটাকে চোয়ালের এই তখন ভাবছে যে না আমার দাঁতের ওই চোয়ালের এই জায়গাটা ব্যথা করছে। তো নার্ভ রুটে ওনার পেনটা আছে। তো সুতরাং এটা থেকে ওনারও বোঝার কথা নয়, উনি জানি না, জিজ্ঞেস করা হলো না কোথা থেকে ফোন করেছেন। যাই হোক, আমরা বুঝি এগুলো, বাট আপনার তো সঠিক যদি ইনফরমেশনটা আপনি আমাকে না দেন আমি কিভাবে বুঝবো আপনার সমস্যাটা কোথায়? তাই গিভ মি দ্য রাইট ইনফরমেশন। বিশ্বাস করে ভরসা করে আপনি ইউজ করে দেখুন কেমন। আপনি আবার ফোন করবেন, কোনো অসুবিধা নেই, আমার কোনো বিরক্তি নেই এতে। কেমন? ওকে, নমস্কার। বলুন বলুন কে আছেন? কোথায় গেলেন? এই কথাটা কি পড়া সাড়া পাচ্ছি না। কথা বলছেন তো ডাক্তার? আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে? বলুন বলুন বলুন। শুনতে পাইনি, বলুন দিদি ভাই বলুন। আমার গালে কালো স্পট। বয়স কত? বয়স কত? বয়স 58। এখনো চকচকে হবেন ক্যাটরিনার মতো? এতদিন কি ঘুমাচ্ছিলেন মাসিমা? আচ্ছা, ওষুধ খেতে হবে, এর জন্য কোনো উপোস করতে হবে না বাবা, একাদশীও পালন করতে হবে না, পূর্ণিমাও করতে হবে না, ওষুধ খেতে হবে। আর কোলেসমা কেয়ার বলে যে ক্রিমটা আমি টিভির পর্দায় দেখাই ওটাকে একটু লাগান, না হলে আর একটা ক্রিম দেখাই অ্যালোভেরা কিউকাম্বার টমেটো জেল, ওটাকে লাগালেও হবে, কিন্তু মুখে কোনো সাবান দেওয়া যাবে না, আপনাকে চারকোল ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে। মনে থাকবে? আর আপনার কাছে তো নাম্বার রয়েই গেল, এই নাম্বারে আপনি যদি আগে আপনার ওখানে খোঁজ করুন যে অ্যালোভেরা শসা টমেটো দিয়ে জেলটা পাওয়া যায় কিনা, যদি না পাওয়া যায় আপনি এই নাম্বারে ফোন করে জানাবেন, আপনাকে পাঠিয়ে দেবে বাড়িতে। কেমন? ওকে, আয়ুর্বেদিক দোকানে বাবা, অবশ্যই অবশ্যই। ঠিক। আর খুব শিগগিরই শিলিগুড়িতে আসছি আমি, কেমন? দেখা হবে বিধান মার্কেটে। বিধান মার্কেটে, হ্যাঁ, ওখানে আমাদের চেম্বার করা হয়েছে, এই মাসের মধ্যেই ফাইনাল হয়ে যাবে। দেখা হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই 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 বললে চেনা যাবে। যদি আমার উপর ভরসা না করেন কি করে হবে বাবা? এত হাজার হাজার রোগীর কমিয়ে দিচ্ছি, সবার যে কমে যাবে তা না, আমি এত গ্যারান্টিও দিচ্ছি না, কারণ ট্রিটমেন্ট তো গ্যারান্টি দেওয়া হয় না। আপনারা ইলেকট্রনিক্স মেশিন নন যে আপনাকে একটু সার্ভিস করে দিলাম না এখন 3 বছর চলবেন না, তার মাঝেও প্রবলেম হতে পারে। সুতরাং আপনাকে সাবধানে থাকতে হবে। আপনি যদি সাবধানে না থাকতে পারেন আবার রোগটা তখন ফিরে আসে। কিন্তু যে রেমেডিসগুলো আমি বলে দিই যদি ঠিকঠাক ভাবে করেন, আমার হোম রেমেডি মানে ওষুধের থেকে অনেক বেশি কথা বলে, কিন্তু ঠিকঠাক পালনটা করতে হবে। ফোনে কে রয়েছেন? নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ দিদি ভাই বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। বলছি আমার প্রায় 1 বছর হতে চললো, গায়ে কি হয় বোঝাই গেল না। কি দাগ হয়? চাকা চাকা না সাদা সাদা? কোনটা বললেন? সাদা। সাদাটা কি ডট ডট হচ্ছে না বেশ বড় এরিয়া নিয়ে হচ্ছে? একটু বড় হয়ে যাচ্ছে, ছোট থেকে একটু বড় হয়ে যাচ্ছে। আপনার কি মনে হচ্ছে ওটা কি সেতি? না 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 না, সেতি নয়। তাহলে সাদা বলছেন যে? মানে যেটাকে আমরা বলি চুলি। ও, তা বলুন, সেটা বলুন। ওটাকে সাদা বলছেন কেন? আপনার যা গায়ের কমপ্লেক্সন তার থেকে একটু লাইট, তাই না? হ্যাঁ, তাকেই বলে চুলি। তো এই জন্য তো বাবা অনেকদিন বলে দিয়েছি, কার হয়েছে
আপনার নিজের? আচ্ছা, আপনার পাড়ায় মিষ্টি পানের পাতা পাওয়া যায়? মিষ্টি পানের পাতা, পানের পাতা দু রকম, একটা ঝাল একটা মিষ্টি। মিষ্টি পানের পাতা আনবেন, ওটাকে থেতো করে বা মিক্সিতে জল দিয়ে ওটাকে কাত বানিয়ে নিয়ে ওটাকে নির্যাসের রসটা বের করে নিন। ঠিক, ওই রসটা স্নান করতে যাবার আধা ঘন্টা আগে চুলের জায়গায় লাগিয়ে রাখুন, আধা ঘন্টা করে, 30 মিনিট থাকবে। তারপর কোনো মেডিকেটেড সোপ দিয়ে স্নান করবেন, কোনো নর্মাল সোডাযুক্ত সাবান নয়। কেমন? ভীষণ চুলকায়, তার জন্য তো রেমেডি বলছি। যদি চুলকায় তাহলে পানের রসের সঙ্গে নিম পাতা আর হলুদ মেশাতে হবে। আর চুলি একটু চুলকায় তো, এটা তো ন্যাচারাল। যত আপনি নখ দিয়ে চুলকাবেন তত দেখবেন এরিয়া বেড়ে যাচ্ছে। ওটা ঘাড়ের কাছে শুরু হয়েছিল, আস্তে আস্তে দেখবেন পিঠ নিচে অব্দি চলে যাচ্ছে একদম, তাই না? তো সেই জন্যই নখ দেবেন না। হাতে হয়েছে, এবার হাত থেকে ছড়িয়ে যাচ্ছে। সেটাই তো তার জন্য রেমেডি বলে দিলাম, করতে থাকুন। অনেক ধন্যবাদ। আর যদি কোনো এনকোয়ারি থাকে প্লিজ নিচে না দেখুন নাম্বারটা যাচ্ছে, নোট করে রাখুন, পরে ফোন করুন, করে কবে কোথায় বসছেন কি অল ডিটেলস আপনি পেয়ে যাবেন। ঠিক। আরো কিছু মনের রোগের মনের হদিশ কেই বা জানে। ঠিক, লালন ফকিরও অনেক রকম ভাবে বলে গেছে, তাই না? তো মন নিয়ে এমন কোনো শিল্পীও নেই যে গান করে যায়নি, কারণ খুব টাচি শব্দ। আর মনটাকে যদি মানুষের জয় করতে না পারে কোনো শিল্পী, তাহলে সেও আর শিল্পী হিসেবে খ্যাতি পাবে না একেবারে, তাই না? ফোনে কেউ আছে? নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ দাদা ভাই বলুন। হ্যাঁ বলছি ডাক্তার ট্রেনের সাথে কি আগে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে? না, শুধু শুধু তো আমি বসে থাকি না বাবা, আপনি এলেই আমি দেখে ফেলবো আপনাকে, তা তো নয়। হসপিটাল যখন একটা সিস্টেম আছে, আপনার লোকালে হসপিটালে ডাক্তার দেখাতে গেলে কি সরাসরি চলে যান? নিশ্চয়ই না, সেখানে গিয়ে একটা নাম লেখাতে হয়, এখানেও তাই নিয়ম। ঠিক, সেটা কদিন আগে করতে হবে? মিনিমাম 3 দিন আগে, কারণ খুব ভিড় হয়, যাতে ফিরে না যেতে হয়, মিনিমাম 3 ডেজ আগে। কেমন? ওকে, আবার করবেন, আবার পরের প্রশ্নটা আবার পরেরটাই উত্তর দেবো। তো এমন কিছু প্রতিদিন ইদানিং দেখছি আমি লকডাউন পিরিয়ডস এর মধ্যে প্রচুর বাবা মা আসছে পেশেন্ট হিসেবে তাদের ছেলেদের জন্য। কেন? মারাত্মক নেশার মধ্যে জর্জরিত। তা আমার একটাই কথা থাকে, কারণ আমি ডে অ্যান্ড নাইটে বলে দিয়েছি যে আজকে নেশার দুনিয়ায় যে ছেলে মেয়েগুলি যুক্ত হচ্ছে তাদের ম্যাক্সিমাম ফ্রম ইংলিশ মিডিয়াম, কোনো অস্বীকার করার জায়গা নেই। এবার আপনাদের হয়তো প্রশ্ন, বা কোনো ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল যদি বসে আমার এই অনুষ্ঠানটা দেখে, তার কোশ্চেন হতে পারে ডাক্তারবাবু ইংলিশ মিডিয়ামকে কেন দাঁড় করাচ্ছেন, শ্রীখণ্ডী ইংলিশ মিডিয়াম কেন? বিকজ মেজরিটি পার্সেন্টেজ ফ্রম ইউর স্কুল স্টুডেন্টস, রাইট? ম্যাক্সিমাম যদি দেখা যায় যে হ্যাঁ ইংলিশ মিডিয়াম স্কুলের স্টুডেন্টসরাই এই নেশাটা, এবং শুধু তাই নয়, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্টসদের সব থেকে বেশি নেশায় আসক্তি ব্যাপারটা এসে থাকে। তা তাদের মধ্যে কোনো কোনো বাবা মা অত্যাচার সহ্য করতে না পেরে হোমে দিয়ে আসে, রিহাবে। সেই রিহাব থেকে ফেরার পর ছেলেটি আর সুস্থ থাকে না, নয় অ্যান্টিসোশ্যাল হয়, আর না হলে মেন্টাল পেশেন্ট হয়ে যায়। সে মেনে নিতে পারে না। রিহাব, হোয়াট ইজ রিহাব? রিহাব ইজ দ্য সেকেন্ড পজিশন অফ জেল। জেল মানে কি? সংশোধনাগার, ওটাও আরেকটি জেল। তো সুতরাং ওই জেল থেকে বেরোবার পর আর বাড়িতে ফেরার মানসিকতা থাকে না। তাই আজকে যে বাবা মারা এখানে বসে অনুষ্ঠান শুনছেন, তাদের ছেলে মেয়েদের যদি, এবং স্বামীদের অনেক সময় দেখি বাড়ির সবাই মিলে ধরে রিহাবে দিয়ে আসে, না এইটা করবেন না। রিহাবে দিয়ে আসা মানে নেশা হয়তো তার ছেড়ে দেবে, কিন্তু অন্য নেশা অ্যান্টি সোশ্যাল হয়ে যেতে পারে। ধৈর্য ধরে অপেক্ষায় থাকুন। তো সেই জন্যই আপনাদের এই একটাই রিকোয়েস্ট করা, নো রিহ্যাব, ট্রিটমেন্ট করান, একেবারে পরিবারের ভালোবাসা দিন, ঠিক সুস্থ হয়ে যায়। কারণ আমি এরকম নেশা থেকে, ড্রাগসের নেশা, সাপের ছোবল নয়, ডেনড্রাইটের আঠার নেশা, তো এরকম মারাত্মক ভ্যারাইটিস অফ অ্যাডিকশন থেকে আমি কিন্তু মুক্তি দিয়েছি। কেন? আমাদের কাছে মেডিসিন আছে তার, এটা এমন কিছু কঠিন ব্যাপার নয়। কিন্তু নিয়ম আর ভালোবাসা সেই পেশেন্টের প্রতি, কোনো দুচ্ছি করবেন না, বকাঝকা করবেন না, বাড়ি থেকে বেরিয়ে যা, এই ধরনের শব্দগুলো একদম ইউজ করবেন না। ফোনটা নিয়ে নিন। কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কৃষ্ণনগর থেকে বলছি। হ্যাঁ দাদা ভাই বলুন। বিষয়টা তোমার পায়ে একটু চুলকানি হয়েছিল, তাই এখানকার লোকাল ডাক্তার দেখিয়েছিলাম বা ব্যাঙ্গালোরে গিয়েও দেখিয়েছিলাম। ওরা বলছে এক্সিমা হয়েছে। এক্সিমা কোনটা, মানে রস গড়ায় ওইটা না ড্রাই শুকনো? না না, ড্রাই ড্রাই। আচ্ছা ঠিক আছে, তোমার রস গড়ায় না। এবার পায়ের দিকে যখন ওষুধগুলো লাগাচ্ছি তখন ছেড়ে যাচ্ছে।
আবার মাসখানেক বা মাস 3 বা মাস 6 পরে আবার সেটা দেখা দিচ্ছে। আচ্ছা, এবার আমাকে একটু উত্তর দিন যে এক্সিমা, যদি আপনি এক্সিমা কনফার্ম তো, মানে ডক্টররা বলে দিয়েছেন? আমাকে 2-3টে ডাক্তারই একই বলেছে যে এক্সিমা। আচ্ছা, যদি এক্সিমা হয়, আপনার পরিবারের কি আর কারোর হয়েছে? কারণ এক্সিমা ছোঁয়া আছে। আমার ঠাকুমার ছিল এক আগে। আচ্ছা, না এখন বর্তমানে আপনি পরিবারে যাদের সঙ্গে ছেলে মেয়ে মিসেস আছে? বাবার এক্সিমা বলতে পারবো না, তবে বাবার সেতি আছে। আচ্ছা, সেতি আছে, ঠিক। আপনার এখন এজ কত? 47। মানে আপনার ছেলে মেয়ের কারোর হয়নি? না 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 না। ঠিক। আপনি দাদাভাই একটা কাজ করবেন, ওই স্পটটার একটু ছবি তুলে আমাকে মোবাইলে পাঠাবেন। তবু আমি কয়েকটা রেমিডিস এখন বলি, অনেকটা উপকার হয়ে যাবে আমার কাছে আসতে যতদিন টাইম লাগবে আপনার। এক হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে একটা নিম পাতা, একটুখানি কাঁচা হলুদ ডেলি সকালবেলা খেতে ভুলবেন না। জিনিসগুলো খুব সস্তা জিনিস বলে দিচ্ছি, কিন্তু এটা ভাববেন না যে এতে আবার কাজ হতে পারে। এটাতেই কাজ হবে। আপনি 10 দিন ইউজ করে দেখুন, ইউ উইল গেট দ্য রেজাল্ট, আই এম অ্যাসিওর্ড ইউ। আর দেন যেদিন ছুটি থাকবে আপনার, নিম পাতা, হলুদ আর ফিটকিরি তিনটেকে একসঙ্গে বেটে বড় একটা বাটির মধ্যে জল দিয়ে মিশিয়ে স্নান করতে যাওয়ার আগে ওই জলটা স্পটগুলোয় লাগিয়ে রাখবেন আধা ঘন্টা। শুকিয়ে যাওয়ার পর তারপর স্নান করতে যাবেন। সাবানটার নামও আমি বলে দিই, ব্যাকটিমো সোপ, ব্যাকটিমো সাবান। এই সাবানটা আপনি ব্যবহার করবেন। ঘরোয়া কোনো সাবান আপনার ব্যবহার করা যাবে না। এখানে কি এখানকার লোকাল মার্কেটে পাবো? হ্যাঁ হ্যাঁ, লোকাল মার্কেটে পাবেন, একদম আয়ুর্বেদিক দোকান কিন্তু। ব্যাকটিমো, ইয়েস, ব্যাকটিমো। তো এই যে দুটো ছোট্ট উপায় আর একটা সাবান বলে দিলাম, আপনি যদি এইটুকুই করতে পারেন, আপনি দেখবেন 50% রেজাল্ট আপনি পেয়ে গেছেন। আর একটা ছোট্ট জিনিস যদি করতে পারেন, নিমবাদি তেল পাওয়া যায়, মানে নিম বীজের তেল, ওকে নিমবাদি তেল বলে। যেহেতু আয়ুর্বেদিক দোকানে আপনি যাবেনই সাবান আনতে, ওখানে গিয়ে বলবেন আমাকে একটা নিমের তেলের শিশি দিন। ছোট্ট শিশি, দাম 50 থেকে 60 টাকা নেবে মাত্র। সকালবেলা ঘুম থেকে উঠে অফিস যাবার আগে অবধি ওই 1 ঘন্টার মতো ওই শুকনো জায়গাগুলো, কারণ ওটা খুব ড্রাই থাকে তো, ওটাকে ওই তেলটা দিয়ে ভেজা ভেজা রাখবেন। আর স্নান করার পরে একটু লাগিয়ে নিয়ে তারপর আপনি অফিসে বেরিয়ে যান। আপনি 2-3 দিন করার পর দেখবেন আর নতুন করে কোনো খোসা উঠছে না, ব্লিস্টার উঠছে না। দেখবেন ওই জায়গায় নতুন চামড়াগুলো কভারেজ করছে আপনাকে। এই সামান্য কয়েকটা কখন? রাতে শুতে যাবার আগে? না, কোনো অসুবিধা নেই। আমি রাতে শুতে যাবার আগে বলিনি কেন, নিমবাদি তেল তো ওটা বিছানাময় চাদরময় লাগবে, তো সেই জন্য ওটা দিনের বেলা বলে দিলাম প্রসেসটা। ঠিক আছে, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। কেউ রয়েছেন? নমস্কার। হ্যাঁ দিদি ভাই। হ্যাঁ, আমি দেবুর থেকে বলছি। ডাক্তারবাবু কেমন আছেন? কে বৈরাগী ফ্যামিলি? হ্যাঁ, বৈরাগী ফ্যামিলি। থ্যাংক ইউ। আজকেও ঘুমাননি আপনি? আমি ভাবলাম আজকে দিদি ঘুমাচ্ছে, এখন অনুষ্ঠানটা করে নি। আমরা দুপুরে ঘুমাই না। আচ্ছা, থ্যাংক ইউ। বলুন আজকে আর কি জানার আছে? সব জানা হয়ে গেছে কাল অবধি। জানার বলতে আমি আমার অন্য আয়ুর্বেদিক ডাক্তারের কয়েকটা ওষুধ আছে, আপনার ওই ওষুধের সঙ্গে খেতে পারবো? ওইটাই একটু যদি নামগুলো কষ্ট করে বলতেন। ডক্টর দেবব্রত সেনের চবনজোড়া ক্যাপসুল, আচ্ছা, আর নিম ক্যাপসুল, আচ্ছা, আর জেসুসের পিয়ার অয়েল, লঘুটা, এগুলো আছে। মানে আগে থেকে খেতাম ওইগুলো, পড়ে আছে। মায়া কাটাতে পারছেন না আপনি? এক কাজ করুন, আগে এইগুলো খেয়ে শেষ করে নিন, তারপর আমারগুলো শুরু করবেন। ডেট ওভার হয়ে যাবে তো? ওভার হয়ে গেছে? ওগুলো আগে খেয়ে নিন, ঠিক আছে? আগে যেগুলো কেনা ছিল ওগুলোকে আগে খেয়ে শেষ করে নিন, তারপরে আমারটা শুরু করবেন। আপনার তো আজকে থেকে শুরু হয়ে গেছে, দুপুর থেকে ওষুধ নয়, আর 2 দিন পর থেকে করবেন। তাতে কি হয়েছে? কেন? দুটোকে একসঙ্গে থাকলে আমি রেজাল্ট বুঝবো না, অন্য কিছু না। ঠিক, হ্যাঁ। কোনো অসুবিধা নেই তো? সেটা আমি জানতে চাইছি। তা তো আমি বলতে পারবো না ওই ওষুধের মধ্যে কি হতেই পারে। হ্যাঁ, বাবা, এতটা বোকা বোকা আপনি কথা বললে কি করে হয়? সব আয়ুর্বেদিক ওষুধই এক হবে কম্পোজিশন, সেটাকে বলেছে আপনাকে। আপনার হাতের খাসির মাংস রান্না আর আপনার পাড়ার হোটেলের খাসির মাংস রান্না দুটো এক হবে কি? দুটোই খাসির মাংস। তাতে অসুবিধা কি আছে? তাহলে ওগুলো বন্ধ করে দিন, যেগুলো মায়া কাটাতে হবে। আমি ছোট করছি না, যে কোনো একটা কোর্স আগে কমপ্লিট করে নিন, তারপর একটা। ঠিক আছে, দুটোই সেম তো। হ্যাঁ, মানে জলটা খেতে বলছি, কারি পাতা, হলুদ, মানে আগে কোনটা? কারি পাতা আগে খাবো আর তারপর জলটা? আচ্ছা, আপনি আমার টিভি সাউন্ডটা মিউট করে দিয়ে আপনি মানে কোনটা ছাড়লে বলবেন আর কি। বেশ, আরেকজন ঢুকে গেছেন আপনি। আমি বলে দিলাম তো। ঠিক।
আরো একজন বন্ধু রয়েছেন, দেখবো টেলিফোনে কে রয়েছেন। নমস্কার। নমস্কার। প্লিজ টেলিভিশনের সাউন্ড মিউট করুন। ফোন যখন করবেন টিভির সাউন্ডটা মিউট করে দিয়ে, আর নাহলে টিভির ঘর থেকে একটু বাইরে এসে সুন্দর কথা শোনা যাবে। কারণ আমি তো শুনবেন না, আপনাকে টিভিতে শোনা যাচ্ছে, আমি আপনাকে দেখাবার চেষ্টাও করব, কিন্তু এখন সেই টেকনোলজি আসেনি। খুব শিগগিরই এসে যাবে যে যারা ফোন করছেন তাদেরও যেন ভিডিও কলিং এর মতো এখানে দেখা যায়, যে আপনারা ভিডিও কলিং করলে আমাদের ফোন নাম্বারে যেন আপনাকেও টিভির পর্দায় দেখা যায়। আমি সেই ব্যবস্থার চেষ্টায় আছি। ঠিক হবে, চেষ্টায় থাকলে মানুষ অসুবিধে কিছু হয় না, কিন্তু যাতে ভালো করে শুনতে পাই, আপনিও যাতে ভালো করে শুনতে পান, সেটা তো মাথায় রাখবেন। কেমন? আমরা তো আপনাদের সাথে কথা বলার জন্যই বসে আছি। আপনারা হয়তো বলছেন না ডাক্তারবাবু বিরক্ত হয়েছেন, একদমই না। আমার এই ব্যাপারে, ফোনের ব্যাপারে কোনো বিরক্তি নেই। আপনি একটা প্রশ্নকে 10 বার জিজ্ঞাসা করুন, আমি ঠান্ডা মাথায় দিয়ে উত্তর দিই। কেন আমাকে বরফ ছাড়া এটা ঠান্ডা রাখতে হয়? ভ্যারাইটিস পার ডে আমার চেম্বারে যা পেশেন্ট আসে, একদিন পাশে বসে যদি আপনারা দেখেন যে একটা মাথায় এতগুলো ভ্যারাইটি, কারণ আপনাদের পাড়ায় যে ডক্টররা দেখেন যাদের, তারা কিন্তু একটা ডিজিজের ওপরে, কোনো ডায়াবেটিশিয়ান সে সুগারের পেশেন্টই দেখে, অর্থোপেডিক সে কিন্তু ওই ব্যথা যন্ত্রণাই দেখে, নিউরোলজিস্ট সে কিডনির পেশেন্টই দেখে। আমাদের হসপিটালে কিন্তু আমাকে কমপ্লিট সব রকমের সমস্যাটাই দেখতে হয়, রাইট? সেই জন্য আমার মাথা অনেক কুল রাখতে হয়, আমার মাথা গরম হয় না। আপনি প্রশ্ন 10 বার করুন, কোনো অসুবিধা নেই। বলুন টেলিফোনে। নমস্কার। হ্যালো। বলুন। বলছি কি, আমি না দাঁড়িয়ে রান্না করতে গেলে দেখো আমার না কোমর থেকে পুরো পা শিরা মেরে দেয়, এত ব্যথা করে দাঁড়াতে পারি না। কেন দিদিভাই এত কষ্ট কেন করছেন? আমি কাল থেকে গিয়ে রান্না করে দিয়ে আসবো। রান্না করতে পারি না। কে দিব্যি দিয়েছে আপনাকে দাঁড়িয়ে রান্না করতে? আমাকে বলুন, কে দিব্যি দিয়েছে? কেউ লাঠি ধরে পাশে দাঁড়িয়ে থাকে যে বসতে পারবেন না, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করুন? একটা টুলে বসলে আপনার কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়। সারা শরীর ব্যথা, নার্ভের ব্যথা, জানেন, প্রচন্ড ব্যথা। বড় দুঃখে আছে গো। কোথায় বাড়ি? কোথায় থাকেন? আগরপাড়া বাড়ি। আগরপাড়া থেকে আপনি এত টেনশন নিয়ে মন খারাপ করে বসে আছেন? বাড়ির পাশেই তো থাকি, এমন কিছু দূর না তো, খুব 15-20 মিনিট ডিস্টেন্সে আছি, খুব দূরে। একটা দিন একটু কষ্ট করে প্লিজ চলে আসুন দিদি ভাই। এরকম ভাবে নিজেকে কষ্টে রাখবেন না, আমার শুনে খুব খারাপ লাগছে। পায়ের তলা, হাতের নিচ প্রচন্ড, আর বলে লাভ নেই। ঠিক ঠিক। সারা শরীর ব্যথা, নার্ভের ব্যথা। কিন্তু আপনি তো ওষুধ খাবেন না আবার, আমি এই কষ্ট কি করে দূর করবো আপনি বলুন? আপনি তো ওষুধ খান না, খান? আমি আজকে 11 বছর আপনার পেশেন্ট। তা এখনো আপনি আসেননি, তাহলে কি ব্যাপার? আমার পেশেন্ট যখন আপনি এখনো বসে রান্না করেন না, আপনাকে আমি বলে দিইনি বসে রান্না করতে? অনেক ওষুধ এনেছি, এনেছি, তারপরে আপনার এনেছি, এনেছেন, এনে এখন ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেন? আপনার কি মনে হয় যে ওষুধ কিনে নিয়ে বাড়িতে গেলেই রোগ সেরে যাবে? আর আমি যে এত বড় করে নিয়মগুলো বলে দিই সেগুলো সব ফলস, কোনো কাজে লাগবে না। আপনি দাঁড়িয়ে রান্না করেই আপনার এই রোগটা হয়েছিল, আপনি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করে যাবেন, তার রোগটা কি আমাকে দেখে কি বাবা মহারাজ মনে হয়? জল পোড়া তেল পোড়া দিয়ে ওষুধ দিই না তাতে সেরে যাবে? নিয়মটা তো মানতে হবে। আপনি তো জানেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যেদিন শুরু করেছিলেন সেদিন থেকে আপনার অসুখ, আপনি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে করে যাচ্ছেন। তা আমি কেন? ভগবানও তো আপনার রোগ সারাতে পারবে না বাবা। আপনি চেষ্টা করুন একটা টুলের উপর বসে রান্নাটা কিভাবে করা যায়, নাহলে আপনার এই দুঃখ কোনোদিন ঘুচবে না। আপনি আরো অনেক ডাক্তার দেখান, তাতেও যাবে না। মেইন তো প্রবলেম ওটাই যে আপনার হাঁটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা লোড নিতে পারছেন না বডি। কেমন? আরো একজন বন্ধু রয়েছেন, কথা বলবো, দেখে নেবো কে রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ, ধরে নিয়েছি আমরা। কিভাবে ধরবো? কাকে? হ্যাঁ, বলছি কি আমার শরীর খারাপ, কোনো ব্লিডিং হচ্ছিল। হ্যাঁ, আমি বুঝতে পারছি না। আমি আর ব্লিডিংটা এখন ওষুধ খেয়ে কমেছে, একটু করে হয়েই চলেছে। তার জন্য বাড়ির লোককে বলুন অ্যাডমিট করতে কোথাও, আর না হলে ডক্টরকে ডেকে আনতে বাড়িতে। অ্যাডমিট করেছিলাম পেন্ডিং বোতলে, আমার 3 বোতল রক্ত দিয়েছে, তাও হয়ে যাচ্ছে। তাহলে ঠিক ট্রিটমেন্ট হয়নি? কেন হয়ে যাবে? অপারেশন করেছিল নাকি? হ্যাঁ, এখানে তো আমার কিছু করার নেই বাবা, আমি তো এখান থেকে আর ঝাড়ফুঁক করতে পারবো না। এখানে
ডক্টর বাড়িতে আসার প্রয়োজন আছে, আপনি তো আর আমার কাছে আসতে পারবেন না, কারণ আমি এখান থেকে বসে আমি এখন একটু শরীরটা দুর্বল হয়েছে, আমি যাবো। ভালো দিক দেখে তার জন্য লোকাল ডক্টরকে ডাকুন, তিনি হেল্প করতে পারবেন, কারণ আমি তো এখান থেকে বসে কিছু করতে পারবো না বাবা। তোমার সমস্যাটাই তো আমি এখনো রিপোর্ট দেখিনি, জানি না, আবার নীলরতনে ভর্তি হয়েছিল তারপরেও হচ্ছে, তারপরে প্রাণিক প্রবলেম আছে, রাইট না? তো রিপোর্টগুলো নিয়ে যেদিন আসবেন সঙ্গে আসুন, দেখে নিচ্ছি আমি। আপনি কিন্তু নিজে থেকে বাড়িতে গিয়ে যদি ট্রিটমেন্ট করেন নিজে হবে না কিন্তু। কে রয়েছেন? নমস্কার। হ্যালো, এটা ডক্টর সেনের বাড়ি? হ্যাঁ হ্যাঁ বলছেন, উনি কথা বলছেন, বলুন। হ্যালো, সমস্যা, প্রবলেম বলুন। হ্যাঁ হ্যালো, আমার বোনের, হ্যাঁ বোনের, আমার বোনের গায়ে খুব র্যাশ, প্রচন্ড আকারে র্যাশ হয়। হ্যাঁ, হ্যালো, নিজের কথা নিজে শুনতে চাইছেন, এটা হয় না। আপনি সমস্যাটা বলুন বলে ফোনটা রেখে দিন। শুনবেন বলে ফোন করেছেন না আপনার বোনের সত্যি প্রবলেমটা বলবেন? না, আমার বোনের সমস্যার জন্য বলছি, বোনের সমস্যার জন্য। তা সেটা কিভাবে জানবো? আপনি কি চিঠি লিখে পাঠাবেন না বলবেন আমায় ফোনে? না না না, আমি বলছি আপনাকে, মানে ওর গায়ে প্রচন্ড র্যাশ। হ্যাঁ, তা ওকে আমরা তো অ্যালোপ্যাথি করেছিলাম, অ্যালোপ্যাথি করার পরে আমরা ওর মানে একটু সেরে যায়, ওষুধও খায়, অ্যালোপ্যাথিটাও করে, সেরে যায়, কিন্তু আবার 2-4 দিনের বাদে আবার ওটা দেখা দেয়, সারা শরীরে ওটা। হ্যাঁ, কেন ও হচ্ছে হ্যান্ডিক্যাপ, বসে থাকে, সবসময় বসে থাকে, হ্যান্ডিক্যাপ, কিন্তু ওরা আবার সেটা না দেখা দেয়, কিছুতেই ওটা কমছে না। এখন ওটা আমরা এই আয়ুর্বেদিকের মাধ্যমে যে আসতে চাই, সেটা কি করলে কমবে? আর ওকে তোর কোথাও নিয়েও যাওয়া যায় না, প্রচন্ড ফ্যাটি আর সবসময় বসে থাকে আর কি, বুঝতে পেরেছেন? বুঝলাম। এটা হলো ব্যাপার। প্রথমত হচ্ছে আইজি অ্যালার্জি টেস্টটা করবেন আর অ্যালার্জি প্রোফাইল টেস্টটা করাবেন। অ্যালার্জি টেস্ট, আইজিই অ্যালার্জি টেস্ট আর অ্যালার্জি প্রোফাইল, এই দুটো টেস্ট আগে করবেন। করে নিয়ে বোনকে আসতে হবে না, খালি মোবাইলে পিকচার নেবেন, তাহলেই হবে যে র্যাশেস যেখানে যেখানে বেরিয়েছে কি আকারে আছে, ক্লোজ আপ ছবি নেবেন, ওইটুকু ছবি নিয়ে আসলেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু টেস্ট রিপোর্টটা সঙ্গে নিয়ে। কারণ আইজি অ্যালার্জিটা যদি না জানতে পারি এবং অ্যালার্জি প্রোফাইল মানে কিসে অ্যালার্জি ওনার আছে সেটাও যদি জানতে না পারা যায়, বডি থেকে এটা কোনোদিন তাড়ানো যাবে না। কেন? আপনিও জানেন না, আমিও জানি না, আপনার বোনও জানে না তার কি থেকে অ্যালার্জিটা বেড়ে যায়, রাইট? সবসময় যে খাবার থেকে অ্যালার্জি হবে এটা কখনো ভাববেন না। কোনো ফুল থেকে হতে পারে, ফল থেকে হতে পারে, কোনো সবজি থেকে হতে পারে, গোলাপ ফুল থেকে হতে পারে, রাইট? জামা কাপড় থেকে হতে পারে। তো এই রাইট ইনফরমেশনটার দরকার আছে। শুধু ওষুধ খাইয়ে দিলাম, আমি তো ওরম যদি বলেন আমি 2টো ট্যাবলেটের নাম বলবো, এখনই দেখবেন ম্যাজিকের মতো কমে গেছে, আবার পরশুদিন বেরোবে, তাহলে লাভ কি হলো? এই জন্যই বেরোবে যে আমি কারণটা না জেনে কিন্তু আপনাকে ওষুধটা বলেছিলাম, রাইট? যদি কারণ জেনে কোনো অসুখে ট্রিটমেন্ট করা হয় তাহলে সেটা আস্তে আস্তে চিরতরে কমতে থাকবে। কেমন? ওকে, নমস্কার। কে রয়েছেন? আরো একজন বন্ধু টেলিফোন লাইনে। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ বলছি দাদা, স্পন্ডিলাইটিস খুব কপাল ধরে থাকে, কি করা যাবে? এক্সট্রা প্লেট নিয়ে যোগাযোগ করবেন। আর স্পন্ডিলাইটিস মানে কোথায়, ঘাড়ে না কোমরে? ওই কপালটা থাকে, ঘাড়ে। কপালে স্পন্ডিলাইটিস কবে থেকে হয়েছে আবার? উফ, সবাই ডাক্তার। কপাল ধরে থাকে, সেটা বলুন। তার সঙ্গে স্পন্ডিলাইটিসের সম্পর্ক এলো কোথা থেকে? আপনি তো শুরু করলেন স্পন্ডিলাইটিস। যাই হোক, হ্যাঁ স্পন্ডিলাইটিস ডাক্তারবাবু বলছে ঘাড়ে থাকে। আচ্ছা ঠিক আছে, যেটাই বলে। আচ্ছা আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি, আমি উপায় বলে দিচ্ছি। মানে বলিহারি আপনাদের বেশ কিছু ডাক্তারবাবুরাও আছে, তার স্পন্ডিলাইটিস কোথায় হয়েছে পেশেন্ট নিজেও জানে না, ডাক্তার আদৌ জানেন কি আমি জানি না, এবং তার কপাল ধরে যাচ্ছে, সেটাও তাকে বলা হচ্ছে যে স্পন্ডিলাইটিস থেকে আপনার কপাল ধরে যাচ্ছে। মানে যা হোক কিছু একটা বুঝিয়ে দিলেই হয়ে গেল। ডাক্তারি বিদ্যাটা এখন সেই জায়গায় চলে গেছে, তাই শুনে শুনে পেশেন্টরাও মুখস্থ করে বলেছে স্পন্ডিলাইটিস থেকে মাথা ধরে যাচ্ছে। যাই হোক, আপনার মাথা ধরা নিয়ে মাথা ধরাতে হবে না। আমাদের একটা দাঁতের মাজনের অ্যাড দেখেছেন, শেন ফ্রেশ, ওই মাজনটা একটা কালেক্ট করে নেবেন। এমনই ম্যাজিক দাঁতের মাজন, ওটা যেমন দাঁত পরিষ্কার করা যায়, দাঁতের ব্যথা কমানো যায়, কোথাও যদি পুড়ে যায় লাগালে ফোস্কার দাগ হবে না, কেটে গেলে ওটা জোড়া যায়, তেমনই আমি আবার এটাও বলেছিলাম যে মাথা ধরেছে আপনার মাথা কপালে একটু লাগিয়ে দেবেন, অদ্ভুত ধরনের রেজাল্ট হবে, যে দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার যন্ত্রণা নিবারণ। এবং শুধু তাই নয়, এই মাজনটা গরম জলে দিয়ে যদি একটু ফোটানো যায়, ভেপার ওঠে, ওই ভেপারটা নাক দিয়ে নিলেও আস্তে আস্তে দেখবেন আপনার মাথা যন্ত্রণা কমছে। তো সুতরাং
একটা দাঁতের মাজন ডক্টরের কাজ করবে। এত বছর পর যখন একটা টুথপেস্ট তৈরি করেছি, মানে সেই লেভেলের টুথপেস্ট, দাম যে অনেক না, একদমই না, কিন্তু একদম ভেরি রিজনেবল। বাজারে যেরকম 8-5টা দাঁতের মাজনের দাম হয় সেরকমই, কিন্তু নামটা মনে রাখবেন, শেন ফ্রেশ টুথপেস্ট। যোগাযোগ করুন নিচের নাম্বারে, ফোন করে কালেক্ট করে নেবেন। যে দাদা ফোন করেছিলেন ওনাকে বলছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি কি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারি? বলতে পারেন, বলে ফেলেন। বলুন। হ্যালো, বলুন, কিভাবে বলতে চাইছেন আপনি? ফোনেই তো বলবেন। বলছি কি যে ডাক্তারবাবু, আমার না পায়ের এই হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত আমার খুব যন্ত্রণা করে, রাতে আমি ঘুমাতে পারি না। তাহলে রাতে কি করেন? আমি হাউস ওয়াইফ। হ্যাঁ, তাহলে রাতে যখন ঘুমান না কি করেন? মানে পা ভিডিও গেম খেলেন? যদি একটু উঁচুতে রাখা যায় তখন হয়তো ভালো লাগে, বা হয়তো তাহলে এই যন্ত্রণাটা কি আপনার রাতের বেলায় হয়, দিনের বেলা হয় না? দিনের বেলা একটু অতটা বুঝতে পারি না, মানে কাজের মধ্যে থাকি তো অতটা বুঝতে পারি না। ঠিক। বয়স কত? 35। বাড়ি কোথায়? কৃষ্ণনগর। হাজবেন্ডকে নিয়ে একদিন বেড়াতে বেড়াতে চলে আসুন, কেমন? হ্যাঁ, আমি আপনার প্রোগ্রাম তো খুব দেখি, আমার খুব ইচ্ছা করে। ওই প্রোগ্রাম দেখে টিভি বন্ধ করে দেন, আবার চা খান, আবার ঘুমিয়ে পড়েন। আসবো যে এখানে, এই আসার ইচ্ছাটা তো একদিন রাগ করতে হবে দিদি ভাই। একদিন কি আসতে ইচ্ছা করছে না? ডাক্তারবাবু কি বলুন তো, আমাদের মানে ওখানে গেলে পরে তো এখন তো এমনি বুঝতেই পারছেন নানান দিকে চারিদিকে কি অবস্থা হচ্ছে। না না, কিচ্ছু অবস্থা হয়নি। কি সমস্যা? আপনারা বাড়ির মধ্যে বসে আছেন বলে তাই, বাড়ির বাইরে বেরোন। একটু আপনাকে আমি সরাসরি বলছি, আর্থিক প্রবলেমের জন্য অত দূরে যাবো, আমাদের তো অত সামর্থ্য নেই। বেশ, আপনাকে ওষুধ কিনতে হবে না, আপনি কষ্ট করে একদিন আসুন, তাহলে আমি ওষুধ দিয়ে দেবো আপনাকে। হবে? আচ্ছা 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 আচ্ছা, আপনি আসুন একদিন, তাহলেই হবে। শিশির গুঞ্জতে তো? শিশির গুঞ্জে, ঠিক। এরকম প্রচুর কোম্পানির ওষুধ পড়ে থাকে বাবা, আপনার যদি 4টে প্রোডাক্টে ভালো হয়ে যায় আপনি নিয়ে যাবেন, অসুবিধে নেই, ঠিক আছে? কিন্তু তবু আপনি যে কষ্ট করে ফোন করেছেন, আপনার মনে এত ইচ্ছা আছে, আর আপনি খুলে বললেন যে ব্যাপারটা, বেশ, আমি আপনাকে সাপোর্ট করব। এতগুলো বাচ্চা কাচ্চা মানুষ করছে 78খানা, আর আপনাকে 4টে ওষুধ দিতে পারবো না, আপনি আসবেন, ঠিক আছে? আরো একজন বন্ধু রয়েছেন টেলিফোনে। নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, ছোট্ট বাচ্চাটি কথা বলবে? বাচ্চার মা কই? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, নমস্কার। মাকে এই মাত্র ঘুম থেকে উঠলেন? বাচ্চা উঠে পড়েছে আগে? আমি বলছি যে স্যার, ডাক্তারবাবু একটা কথা বলছি, আমার গা হাত পা খুব ঝিনঝিন করছে, আর আপনার হচ্ছে আর একটা রোগ হচ্ছে যে বগলের তলায়, পেটের তলায়, তারপরে হচ্ছে কুচকির পাশে গ্যাস বেরিয়ে যাচ্ছে, এইগুলো আছে, আর হাত পা খুব ঝিনঝিন করে। না, আপনি যে স্কিন ডিজিজটা বললেন এটা কিন্তু সিরিয়াস, এটা কিন্তু সাধারণ ডিজিজ নয়। আমি বহু স্কিনের রোগী দেখি, সব টাইপেরই। আপনি যেটা বললেন এটা কিন্তু আস্তে আস্তে সোরিয়াসিসের দিকে চলে যেতে পারে, রাইট? এবং প্রচন্ড চুলকাবে স্টার্টিং এ, মানে রস অবধি গড়িয়ে যাবে, এইরকম অবস্থা মনে হবে। তো প্রথম কথা, আপনি যখন স্নান করবেন সেই জলের মধ্যে আম পাতা, জামের পাতা আর জগডঙ্গুর, আমি কিন্তু বহুবার বলেছি আমার টিভির অনুষ্ঠানে, ঠিক? তবু আপনাকে আবার বলে দিলাম যে আম পাতা, জাম পাতা, জগডঙ্গুর 3টেকে একসঙ্গে জলে সিদ্ধ করবেন, মানে গরম জলটা না, একদম গ্রিন কালার হয়ে যাবে, ওই জলটা আপনার স্নানের জলের সাথে মিশিয়ে দেবেন। এই স্নান করার আগে না ওই জায়গাগুলো ভালো করে ঘষে ঘষে একদম স্নান করবেন। আর একটা তেলের নাম বলে দিচ্ছি, 777 অয়েল, মানে 777 একটা তেল পাওয়া যায়, আপনার বাড়ির কাছেই পাবেন, যে কোনো আয়ুর্বেদ দোকানে। স্নান করার পরে ওই র্যাশ হয় যে জায়গাগুলো, ওখানে একটু তেলটা লাগিয়ে রাখবেন, মনে থাকবে? তাহলে দেখবেন আপনি আস্তে আস্তে সারছেন। আর গা ঝিনঝিন করে যেটা বললেন আপনি, ওটার জন্য বলে দিই অশ্বগন্ধা ক্যাপসুল খান, যথেষ্ট ওর জন্য, বেশি কিছু লাগবে না। আমি সহজ জিনিসগুলোই বলে দিচ্ছি, কেমন? অনেক ধন্যবাদ। আপনার মনের খোঁজে ছিলাম, আমরা কি আবারও ফিরে আসবো মনের খোঁজে? না, এতজনের মধ্যে আজকে কৃষ্ণনগরের দিদিভাই মনের কথা বলতে পেরেছে, এটা আমরা চাই। কারণ অনেকেই বলতে পারে না, কারণ এই লকডাউনের সময় আমরা তো বুঝতে পারছি লোকের হাতে পয়সা নেই, চিকিৎসার ইচ্ছা থাকলেও যেতে পারছে না। হ্যাঁ দিদিভাই, ব্যস্ততা আছে, বলুন বলুন বলুন, ট্রেন ধরবেন? হ্যাঁ ডাক্তারবাবু, বলছি আমার হচ্ছে স্বামীর পেটের যন্ত্রণা করে, ওষুধ খাই, কমে যায়, আবার হয়। বলতে পারবো না বাবা,
এর জন্য পেটের আল্ট্রাসোনোগ্রাফি পাঠাতে হবে। এর জন্য পেটের আল্ট্রাসোনোগ্রাফিটা পাঠাবেন। আর কি বলছে? হ্যালো, স্বামীর পেটের আল্ট্রাসোনোগ্রাফিটা আমাকে পাঠাবেন। করেননি তো? করবেন ওটা, কারণ পেটের যন্ত্রণা আপনি ওইভাবে বললে আমি ওষুধ দিতে পারবো না বাবা। কেন? পেট এমন একটা জায়গা, এখানে অনেক আপনি শুনুন কি বলছেন ডক্টর। পেটের যন্ত্রণা কি থেকে হয় আপনিও জানেন না, আর আপনাকে যে ডাক্তার দেখাতেন সেও বলেনি। কেন? কারণ পেটের আল্ট্রাসোনোগ্রাফির একটা দরকার ছিল, যে কোথায় যন্ত্রণা হচ্ছে, কেন হচ্ছে। কারণ এতগুলো অর্গান আছে পেটের মধ্যে, লিভার আছে, গলব্লাডার আছে, প্যানক্রিয়াস আছে, স্টমাক আছে, অ্যাপেন্ডিসাইটিস আছে, ডিউডেনাম আছে, অ্যানালস আছে, রাইট না? তাহলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণের জন্য পেটে পেন হয়। তা সেটা তো আমাদের জানাতে হবে। একটা টেস্ট রিপোর্ট করাতে কি অসুবিধা হয় আপনাদের বলুন তো? ওটা করে আমাকে পাঠাবেন। নমস্কার, কে আছেন ফোনে বলুন। হ্যালো ডাক্তার বাবু। হ্যাঁ নমস্কার দিদি ভাই, বলুন। নমস্কার, আমি ইউপি থেকে বলছি। ইউপি? হ্যাঁ। কি করে? বাবা, আমাদের অনুষ্ঠান থোড়ি ইউপিতে যায়। কি করে দেখছেন? হ্যাঁ, আপনি কিভাবে দেখতে পাচ্ছেন আমাদের? দেখতে পাচ্ছি, এমনি সরাসরি দেখতে পাচ্ছি, কিন্তু খবর পাচ্ছি ডাক্তার সাহেব। ও আচ্ছা আচ্ছা, ওকে। বলুন। বলছিলাম কি, আমার যে স্বামী আছে না, ওনার না পায়ের তলা না খুব অতিরিক্ত জ্বালা পোড়া করে। এমন জ্বালা পোড়া করে কি জুতা চপ্পল খুলে ফেলে দেয়, মানে পাকার উপর দিয়ে খালি পায়ে হাঁটে। তো সুগার আছে হাজবেন্ডের? সুগার তো নেই। সুগার নেই। আপনার হাজবেন্ডের নার্ভের প্রবলেম হয়ে যাচ্ছে। এজ কত এখন? 40 ওভার? তো 40। 40 না? তো এই বয়স থেকেই নার্ভের प्रॉब्लम গুলো শুরু হয়। আমি দুটো ওষুধের নাম বলে দিই, आपका यूपी में मिल जाएगी, कोई भी आयुर्वेदिक दुकान में आप पता कीजिएगा, वहां मिल जाएगी, राइट? सो अच्छी तरह नोट कर लीजिए। एक नंबर है बात कुलाम तक, और दूसरा है एकांग बीर। आपको अगर फिर भूल जाए तो, याद ना रहे तो, फिर ये प्रोग्राम हमारे यूट्यूब में देख पाएगी, आपको यूट्यूब में मोबाइल पे देखने को मिल जाएगी, राइट? लिख लिया आपने? ठीक, वेरी गुड। तो ये इस्तेमाल कीजिए खाने के बाद। खाने का सिस्टम सुन लीजिए। खाने के बाद, दोपहर को खाने के बाद एक बार, और रात को खाने के बाद सोने से पहले 2 टाइम, ट्वाइस ए डे आफ्टर फूड। ओके? কে রয়েছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা ভাই, বলুন। হ্যাঁ বলছিলাম স্যার যে আমার গ্যাসের মানে অতিরিক্ত পরিমাণে অ্যাসিডের প্রবলেম ছিল। বয়স কত এখন? পেটের প্রবলেম। আমার বয়স হচ্ছে আপনার 31। কম বয়স। দুধ চা খান আপনি? আগে খেতাম, এখন পুরোপুরি লিকার ছেড়ে দিয়েছি। ভেরি গুড। আর ভাজাভুজি, বাইরের খাবার, এগরোল, চাউমিন, কেএফসি, ওগুলো খুব রেয়ার স্যার, খুব রেয়ার স্যার। আচ্ছা আমি ঘরোয়া টোটকা বলে দিচ্ছি, সেরে যাবে। কোনো রোজ অ্যান্টাসিড খাবো এরকম মানসিকতা রাখবেন না, সারবে না, আলসার হয়ে যাবে। কিন্তু আমি এখন সত্যি কথা বলতে যে প্রায় রোজ অ্যান্টাসিড খেয়ে মানে আলসার হয়ে যাবে আপনার। আপনি লিখে রাখুন আজকের ডেটে। আমি অত বড় ডক্টর নই, কিন্তু মোটামুটি ভবিষ্যৎ বলতে পারি কোন রোগী কোন দিকে যাবে কোন ওষুধ খেয়ে। কেন এই আলসারের রোগীদের ম্যাক্সিমাম দেখেছি আমার কাছে আসে, এই প্রতিদিন অ্যান্টাসিড খেয়ে আর খালি পেটে থেকে, টাইমে খাবার না খেয়ে, তাদেরই কিন্তু এই আলসারটা হয়ে যায়। হোয়াট ইজ আলসার? আলসার মিন্স আপনার স্টমাকের মধ্যে হতে পারে, ডুওডেনামসে হতে পারে, ইলিয়ামসে হতে পারে, রাইট? এসোফেগাসে হতে পারে, মানে খাদ্যনালীতে। কেন? পেটে খাবার না থাকলে আর ওই অবস্থায় অ্যান্টাসিড খেলে কি হবে, তার মধ্যে যে কস্টিক সোডা থাকে এগুলো গিয়ে ছোট ছোট ঘা তৈরি করে, ওটাই আলসার। আর একবার হয়ে যাওয়া মানে তাকে সারাতে কিন্তু 1 বছর টাইম লেগে যাবে, রাইট? আলসার ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার, খুব ভয়ঙ্কর। সো ডোন্ট গো নট ফর ডেইলি হ্যাবিট, ঠিক আছে? এই প্রতিদিনের হ্যাবিটটাই আপনাকে মুশকিলে করে। ওই পকেটে থাকলেই না মনে হবে ইস বুকটা জ্বালা করছে, একটা খেয়ে নি। মানে এই যে অভ্যাসটা তৈরি হয়ে যাচ্ছে না, আপনি বিয়ে বাড়ি যাওয়ার আগে দেখবেন লোকে গিফট কেনে, আপনি অ্যান্টাসিড কিনবেন, তাই না? এটাই হয়তো আপনার। আপনাকে ছোট্ট জিনিস বলে দিই, দেখুন ম্যাজিক রেজাল্ট পাবেন ঘরোয়া জিনিসে। এক হচ্ছে আমলকি কিনে আনবেন, গোটা যে তাজা আমলকি ফল হয় নিয়ে আসবেন, এনে ফ্রিজে রেখে দিন, নষ্ট হবে না, অনেক দীর্ঘদিন থাকে। 2 একটু জোয়ান কিনে আনবেন, ভালো বাছাই করা জোয়ান। আর 3 আদা নিয়ে আসবেন। আদা ছোট্ট একটা টুকরো, 1 চিমটি জোয়ান, আর আমলকি 4 ভাগের 1 ভাগ, 3টেকে একসাথে চিবিয়ে খেয়ে নেবার পর 1 গ্লাস জল খাবেন।
এইভাবে 5-7 দিন করুন, দেখবেন আপনার আস্তে আস্তে এই অ্যাসিডিটি একদম গন থাকবে না। এই প্রাকৃতিক জিনিস যে কি রেজাল্ট দিতে পারে, ইউ কান্ট ইমাজিন দ্যাট। আপনি করে দেখুন, আপনি রেজাল্ট পাবেনই। তারপর আমি তো আছি, চিন্তা নেই, ওষুধ তো আছেই আমার কাছে, কিন্তু আমি সবসময় প্রথমে ওষুধ অ্যাপ্লাই করি না। ঘরোয়া টোটকা, আজকে অনুষ্ঠানে বসেছি, আপনারা ফোন করেছেন ওষুধ দেবার জন্য না, ঘরোয়া টোটকা, এবং ওষুধ বললেও সহজ কোনো ওষুধ বলি যেটা আপনার বাড়ির পাশে পাওয়া যাবে, ইজি অ্যাক্সেসিবল। কে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে? হ্যাঁ, হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার বাবা। হ্যাঁ, চুচুড়া থেকে বলছি, আমি অসীমা কর। অসীমা, বয়স কত? আমার 23-24? 32 বছর। আচ্ছা, বাচ্চার মতো গলার টোনে। প্রোগ্রাম খুব দেখি, কিন্তু আমি জিজ্ঞাসা করবো ইয়ে করতে পারি না। আচ্ছা, তোমার থাইরয়েড হয়েছে? হ্যাঁ, থাইরয়েড আছে আমার 10 বছর হয়ে গেছে প্রায়। বাবা, আমি কমাতে পারছি না। কি করে কমাবে? তুমি এখনো বেশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করো, বেশ ফুলকপি ঝোল মাংসের মতো করে কষা করে রান্না করো, তারপরে এই পুজো আচ্ছা হলেই তুমি নারকেল নাড়ু খেয়ে ফেলছো, কি করে হবে? না ডাক্তার বাবু, আমি অনেক মেনটেন করে চলি, আমি কিছুতেই মানে কমাতে পারছি না। আচ্ছা, তোমার ওজন বেড়ে যাচ্ছে? না, আমার ওজন 40 এর মধ্যে, আমার হাইট বেশি না, ওজন ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা শোনো, কি করতে হবে শোনো, একটা টব নেবে, তোমার বাড়িতে উঠোন আছে কি আমি জানি না, যদি ফ্ল্যাটও হয় টব নেবে, টবের মধ্যে গমের চারা, গমের দানা ছড়িয়ে দেবে, গমের যে চারা হবে প্রথম দিন থেকে 15 দিন অবধি গমের চারাটা যে সাইজ হবে সেখান থেকে কেটে নাও, আর তাকে বেটে নিয়ে 1 চামচ করবে প্রতিদিন সকালবেলা, খালি পেটে খাবে। আমি লাগিয়েছিলাম। আচ্ছা, কে ছাগলে খেয়ে পালিয়ে গেছে? খুব কষ্ট, মানে খুব না, ওকে রস বের করতে আমি পারিনি। তাছাড়া তোমায় কে বলেছে রস বের করতে? আর কি অন্য বিকল্প আছে? আমি তোমায় রস বের করতে বলিনি, তুমি ওই চারাটাকে বাটবে, বেটে যে ধনিয়া পাতা চাটনি হয়ে যেরকম ওরকম পেস্ট হবে, তুমি ওটাকে 1 চামচ খাও। তোমায় রস বের করতে বলেছি আমি? বোঝা গেছে? তোমায় এক করতে বলি আমি, আর তোমরা আর এক শোনো, কান বললে গান শোনো, তাই তো? এরম করলে কি করে হবে? রোগ সারবে? এবার মনে থাকবে তো, এবারে ওটাকে বেটে নেবে, পেস্ট হয়ে যাবে, ধনিয়া পাতার চাটনি। আর ধনিয়া পাতা যদি বাড়ির এখন বৌমা ইচ্ছা করে যে আমি এবার রস বের করবো, তা হয়ে গেল তার বাড়ির শ্বশুর শাশুড়ির খাওয়া। ধনিয়া পাতার রস তৈরি করা যাবে কি না? ওটা পেস্ট হবে বাটার পর, না? আপনার ওই প্রোগ্রাম দেখি তো, তাই অ্যাপ্লাইটা করেছো, কিন্তু সঠিক পদ্ধতিতে করনি। আয়ুর্বেদিক একটা ওষুধের নাম বলছি, থাইরাকন। আয়ুর্বেদিক দোকান থেকে এটা কালেক্ট করে নেবে, তাহলেই হবে। আমাদের ঘড়ি কাঁটা বলছে খুব বেশি হাতে সময় নেই, তাই এবার শেষের পথেই। আমাদের ঘড়ি কাঁটারা কি ঘুমিয়ে পড়েছে স্টুডিও? কেউ কাঁটা দেখাচ্ছে না? আচ্ছা, এতক্ষণ পর কাঁটা দেখতে পেলাম। যাই হোক, আজকে এসডিটিভি আর দুই তরফের টেকনিশিয়ানদের ধন্যবাদ অনেক, যে আপনারা এত সময় ব্যয় করে আমাদের জন্য যে এই নতুন টেকনোলজির মাধ্যমে আজকে মানুষের কাছে পৌঁছে দেন আমাদের বার্তা, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদের। আর যাবার সময় আর একটা ছোট্ট করে বলেই যাই যে আগামী 6 তারিখ, আর কিন্তু বেশি দিন নেই, আর একটা দিন বাকি আছে। ওয়েস্ট মিদনাপুরে চন্দ্রকোনায় সকাল 10টা থেকে আমি হাজির থাকবো। 150 হয়ে গেছে অলরেডি। ও মাই গড। তো আমি বলছি না, আর ওখানে যেতে বলছি না, মাথায় রাখতে বললাম যে 6 তারিখ হয়ে যাবার পর পরের ডেটে আপনারা প্লিজ নাম লেখাবেন না। 6 তারিখের জন্য আর কেউ নাম লেখাতে যাবেন না, অলরেডি ওভার পেশেন্ট, হয়তো 2 দিন লেগে যাবে, কারণ একদিনে তো এত পেশেন্ট দেখার এই সিচুয়েশনে, এই সিচুয়েশনের জন্য, কারণ আমাকে আইন বিধি সম্মতি সব নীতি মেনেই করতে হচ্ছে, তাই কোনো গ্যাদারিং করতে পারবো না। সেরকম ভাবে টাইমিং দিয়ে ওই 30 গ্যাপ দিয়ে করতে হবে, সারাদিন লেগে যাবে, একদিনে হবে না। তো আগামী দিন আবার আসছে আমাদের 23 তারিখ মালদহ গাজলে, তার জন্য নাম লেখান আপনারা। আর 9 তারিখে বালিগঞ্জের আছে আমাদের শুভ্রদীপ, ওখানে আছে। তো বাগাযতীন রাইট। তো বিকেল বেলা সন্ধ্যে 6টা থেকে ওখানে আছে। তো আমাদের সাউথ কলকাতা যারা দেখছেন, অনেকেই দেখছেন আজকে শো, তো তাদের ক্ষেত্রে তাদের জন্য বলে দিই যে যারা সাউথ কলকাতায় আছেন তাদেরকেও আসতে হচ্ছে না। 9 তারিখ দেখা হবে সন্ধ্যে 6টায় বাগাযতীনে। এবার বাগাযতীন শুভ্রদীপের নাম্বার যদি আপনারা চান, শুভ্রদীপ বসু ঠাকুর, সকাল নিচে যে নাম্বারটা আছে নাম্বারটা নোট করে রেখে দিন, সেখানে ফোন করে জেনে নিন। আজকেও করতে পারেন, আগামীকালও করে নিতে পারেন। দক্ষিণ কলকাতা থেকে আসতে
আসতে হচ্ছে না, কারণ আমাদের চেম্বার আছে। আমি বলছিলাম লকডাউনের জন্য আমরাও স্টার্ট করতে পারছি না, এগুলো সব রেডি ছিল। তো এখন আর বাধা নিষেধ নেই আপনাদের জন্য। আমি আসছি আপনাদের বাড়ির কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, বিদায়।